কলকাতায় বসে নিউ টাউনের এমপিকে খুনের ছক, চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। প্রথমে শ্বাস রোধ করে খুন, তারপর দেহ টুকরো টুকরো করে পাচার। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। আনার খুনের পরিকল্পনায় সাবেক 2 এমপি এবং 2 বড় ব্যবসায়ী, সেখানে মূল 2টি পয়েন্ট সামনে এনেছে। সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না, দিনের পর দিন এই হত্যা এবং এই ডেড বডি গুম করার কাজ করা হলো। স্পষ্টভাবেই এটা ভারতের একটা চরম ব্যর্থতা। সামহাও যদি জাতিসংঘের কাছে কোনো ডকুমেন্টারি অথবা কোনো এভিডেন্স যায়, তাহলে সেই ব্যক্তি জাতিসংঘ মিশন থেকে সামনে ক্যান্সেল। আমরাও চাই ভাই, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ঘরের লোকই, তাই আমরাই তো কেউ পুলিশ, আর্মি, বিডিআর, আবার আমরাই ক্ষমতায় থাকলে একদল অন্য দলকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে মাঝে মাঝে নিপীড়ন অত্যাচার করি। এটা কখনোই উচিত না। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের নিউজে আপনাদের যেই ফুটেজগুলো দেখাতে চলেছি তার প্রত্যেকটি ফুটেজেই কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তাই বলবো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, আমি আর এই বিষয়ে বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আওয়ামী লীগের এক ডামি এমপি খুন হয়েছেন কলকাতাতে। খুন হয়েছেন বলছি কারণ বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়ই একই কথা বলছে, যদিও তার ডেড বডি পাওয়া যায়নি। ডেড বডি পাওয়া যাওয়ার আগে এভাবে বলে ফেলা নিয়ে টেকনিক্যাল সমস্যা আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি উনি খুনি হয়েছেন, কারণ অনেক গল্প আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই খুনটার অনেকগুলো ডাইমেনশন আছে, এর মধ্যে একটা ডাইমেনশন আমরা অনেকেই কথা বলেছি, আমি বলেছি ভয়ঙ্কর প্রোফাইলের একজন মানুষ, ভয়ঙ্কর অপরাধী উনি। এরকম একটা অপরাধীকে মামলা টামলা সরিয়ে পরপর 3 বার তারা নমিনেশন দিয়েছে এবং তথাকথিত এমপি বানিয়েছে, এবং বড় গলা করে জনাব ওবায়দুল কাদের জবাবে বলছেন যে তার ব্যাকগ্রাউন্ড বড় ব্যাপার না, তিনি তার জনপ্রিয়তা দেখে নমিনেশন দেওয়া হয়েছে, আবার যোগ করা হচ্ছে তার যদি কোনো সমস্যা থাকে সেটাও আবার আমরা দেখবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে, সেটা হলো ভারতের সামনে আওয়ামী সরকার কতটা নতজানু, কতটা কৃতদাস, এই ঘটনায় আবার সেটা প্রমাণিত হলো। ইয়াস, খেয়াল করি কী কী কারণে আমি এই কথাটা বলছি। এই ভদ্রলোক কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং এই হত্যাকাণ্ডটা এরকম না যে হঠাৎ করে খুন করে কেউ চলে গেছে, বাড়িতে খুন করেছে বা বাইরে খুন করেছে, একটা গুলি করে দিল, একটা ছুরি দিয়ে হত্যা করলো, মাথা পিটিয়ে শ্বাসরোধ করে, যেভাবেই বলেন না কেন, একটা মানুষকে হত্যা করে হঠাৎ করে চলে যাওয়া যায়। কিন্তু এই ভদ্রলোক নিখোঁজ ছিলেন 8 দিন। তিনি যে নিখোঁজ এটা তার পরিবার জানিয়েছে, বাংলাদেশ থেকে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ পুলিশকেও জানানো হয়েছে, কলকাতা পুলিশকে, তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং তার সাথে জরুরি কথাটা হচ্ছে ওনাকে খুন করা হলো, এবং এরপর 2 পক্ষের পুলিশের ন্যারেটিভ যদি সত্য হয়ে থাকে, সেটা হচ্ছে ওনাকে খুন করা হয়েছে, ওনাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, ওনার শরীর থেকে মাংস থেকে চামড়া সরানো হয়েছে, সেই মাংস কুচি কুচি করে কাটা হয়েছে, তার মধ্যে হলুদ বা মশলা মেশানো হয়েছে যাতে রাস্তায় কেউ ধরলে বোঝানো যায় যেটা কোনো, যেসব মাংস আমরা খাই তেমন কোনো মাংস। এই গল্পগুলো আমাদের সামনে বলা হলো, দিনের পর দিন একটা অংশ ফ্রিজে রাখা হলো, সেখান থেকে একটা অংশ নেওয়া হলো, বের করা হলো, কয়েকদিন ধরে কাজগুলো হলো। সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না, দিনের পর দিন এই হত্যা এবং এই ডেড বডি গুম করার কাজ করা হলো। স্পষ্টভাবেই এটা ভারতের একটা চরম ব্যর্থতা। বাংলাদেশের কুখ্যাত অপরাধীও ভারতে গিয়ে এভাবে হত্যাকাণ্ডের শিকার হলে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানোর কথা ছিল, অথচ এই ভদ্রলোক তাদেরই এমপি, তাকে বিশাল জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি বলে তাকে নমিনেশন দেওয়া জায়েজ করার চেষ্টা এখনও করা হয়। কিন্তু আওয়ামী লীগ তো কিছু বললো না, বরং আমরা দেখলাম আগ বাড়িয়ে বলার চেষ্টা করা হচ্ছে। মানে কলকাতা টিভিতে দেখছি বাংলাদেশের একজন প্রেস মিনিস্টার আছেন, তিনি কথা বলছেন মানে আগ বাড়িয়ে, এতে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো ক্ষতিটতি হবে না, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্ন কেন আসে? বাংলাদেশের কোনো একজনের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষের গাফিলতি থাকে এবং আমাদের নাগরিকদেরকে নিয়ে যদি সরকার কথা বলে, তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা হবে কেন? বন্ধুকে কি আমরা তার সমস্যা বলি না? পরিবারের সদস্যকে বলি না? আমরা আমাদের ভাই বোন বাবা মাকে তাদের সমস্যা নিয়ে কথা বলি না? বলি তো। আমাদের কোথাও কোনো অসন্তুষ্টি থাকলে আমরা তো বলি, তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা কেন হবে? আসলে সম্পর্কটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি আসছি ওই জায়গায়, শুরুতে যেটা বলেছি। এর আগে আমরা যদি চাই, আমি গতকাল মাত্র রাতের দিকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা খুনি তাদেরকে চিহ্নিত করা হয়েছে। গতকাল বলছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এই ভদ্রলোক মারা গেছেন এই তথ্যের সাথে সাথে কি পুলিশ থেকে আমাদের জানানো হয়নি যে বাংলাদেশিরা তাকে হত্যা করেছে? কোত্থেকে এই তথ্য পেলেন? আপনি বলে দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গতকাল চিহ্নিত করা হচ্ছে, এই ব্যাপারে 2 দেশের গোয়েন্দা পুলিশ একমত হলে তারা ঘোষণা দেবেন। তাহলে আপনি সাথে সাথে এই কথাটা কেন বললেন? কিভাবে আপনি নিশ্চিত হলেন? ন্যারেটিভ আমাদের সামনে আনার সব মানুষ বাংলাদেশ থেকে গেছে, গিয়ে ওখানে হত্যা করেছে, ফিরে এসছে। এমনকি আজ সকালে যে খবরটা দেখলাম সেটা হচ্ছে একজন কসাইকে ধরা হয়েছে, যে কসাই
এই মাংস কাটাকুটি করেছে, তার ডেড বডি কাটাকুটি করেছে, তিনিও মুসলিম এবং বলা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী বাংলাদেশি। তিনি থাকেন মুম্বাইতে, তাকে নিয়ে আসা হয়েছে এখানে, তিনি আবার এইসব করিডোরে ফিরে গেছেন। মানে কেউ ভারতীয় না, সব বাংলাদেশি লোকজন এই কাজগুলো করছে। দিস ইজ দ্য ন্যারেটিভ এবং আমরা এই ন্যারেটিভটা গ্রহণ করছি সমানে। মানে ওরা কিছু বলার আগে আমরা বলছি। এমন করে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বাংলাদেশিদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বলছিল ভারতীয় সংবাদ সংস্থাগুলো। সারপ্রাইজিং। তারপরে এত আগ বাড়িয়ে এই কথাগুলো বলতে হবে কেন আপনাকে? কি প্রয়োজন? প্রয়োজন আমরা নিশ্চয়ই বুঝি, আসবো। এই যে একজন এমপি হত্যাকাণ্ডের শিকার হলেন, এখন তো অফিসিয়ালি 2-3 দিন হয়ে গেল অফিসিয়ালি বলছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতকে এটার জন্য ন্যূনতম কোনো তাদের বিব্রত হওয়া, তাদের লজ্জা, তাদের শোক কিছু প্রকাশ করেছে? এমপি বাদ দিই, আমাদের একজন নাগরিক বা ভারতীয় একজন নাগরিক এভাবে খুন হওয়া এবং এভাবে তার ডেড বডি দিনের পর দিন বের করে নিয়ে ফেলে দেয়া নিশ্চিতভাবে একটা নিরাপত্তা ব্যর্থতা। বাংলাদেশের একজন এমপি মারা গেছে, ভারতীয় কর্তৃপক্ষের কি ন্যূনতম সেটাকে কগনিজেন্সে নিয়ে তাদের দিক থেকে দুঃখ প্রকাশ করা, তাদের গাফিলতির কথা স্বীকার করা এবং তাদের চেষ্টার কথা জানানো অফিসিয়ালি কথা ছিল না স্টেটমেন্টে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এইসব এরকম কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে? এখনও তো হয়নি। পাল্টা বলি, আমরা অনেকে বলছি ভারতীয় একজন এমপি যদি বাংলাদেশে এসে হত্যাকাণ্ডের শিকার হতেন এরকম, এইভাবে তার ডেড বডিকে এরকম করা হতো, কি হতো? আমি মানি দুটো দেশ একই না, বাংলাদেশ ভারত একই না, ভারত পাওয়ারফুল দেশ, বড় দেশ, অর্থনৈতিক সামরিক সব দিক থেকে, জনসংখ্যা, কিন্তু এই ন্যূনতম কাজটা বাংলাদেশের সাথে করা হয় না এবং আমাদের কিছু আসে যায় না। আমরা আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছি এই ঘটনায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছু আসবে যাবে না ইত্যাদি ইত্যাদি, এবং আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছি সব বাংলাদেশিরা করেছে, ব্লা ব্লা ব্লা। হতে পারে বাংলাদেশিরা করেছে, মানে সেটা পরের কথা, কিন্তু সব কিছু নিশ্চিত হওয়ার আগে আপনি এত আগ বাড়িয়ে কথা বলছেন। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা হবে মানে কেন? এই প্রশ্ন আসে কেন? আমাদের নাগরিক হত্যাকাণ্ডের শিকার হবে, আমি সেটা বলবো না। আমাদের নাগরিক সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়, আমরা তো বলি না আসলে, বরং আমরা আগ বাড়িয়ে বলি তো গরু চোরাচালান করতে গেছে, সীমান্তে গেছে কেন? আমাদের মনে আছে না খাদ্যমন্ত্রী বলেছিলেন? কেন করি এগুলো? বুঝতে পারি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যে কোনো রকম একটা ওয়ার্কিং রিলেশন যদি ন্যূনতম থাকে তাহলে আসলে বলা যায়। কিন্তু আপনি যদি ভৃত্য হন, আপনি যদি কৃতদাস হন, ভৃত্য না বেতনভুক্ত ভৃত্য, কৃতদাস হন, তখন কৃতদাসের মুখে সব কথা মানায় না। আর কৃতদাসের একজন দামি এমপি গিয়ে মরলেও তাতে ভারতের বয়েই গেছে ন্যূনতম শোক প্রকাশ করা, একটা বিবৃতি দেয়া, কিছু আসে যায় না। সো এই ঘটনা আমাদের সামনে আবারও বলছি, মানে এই ঘটনা প্রতিনিয়তই আমাদের সামনে আসে, নতুন করে আসলো, আবারও আসলো, যে ক্ষমতাসীন যে রেজিমটা আছে তারা স্রেফ ভারতের কৃতদাস এবং এই কৃতদাস গিরি করেই আসলে তারা ক্ষমতায় বারবার আসছে এবং সেটা টিকিয়ে রাখছে। আবারও প্রমাণিত হলো এটা। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার কারণটা কি, তার নেপথ্যে কি ছিল তা নিয়ে নানা রকম চাঞ্চল্যকর খবর সামনে বের হয়ে আসছে এবং গণমাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে। দৈনিক ইত্তেফাকে একটি নতুন খবর দিয়েছে। আনার খুনের পরিকল্পনায় সাবেক 2 এমপি এবং 2 বড় ব্যবসায়ী। সেখানে মূল 2টি পয়েন্ট সামনে এনেছে। স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে কাউকে ভাগ দিতেন না আনার, হত্যাকাণ্ডের আদ্যপ্রান্ত জানিয়েছে আমানুল্লাহ। এখানে যে খবরটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আনোয়ারুল আজিম মানে প্রথম দিকে যারা সহযোগিতা করেছে, শেষের দিকে এসে কাউকে সে স্বর্ণ চোরাচালানের ভাগ দিতেন না, তিনি একাই নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। তার পরিণতিতে এই ঘটনাটি ঘটে। স্বর্ণ চোরাচালানে আর্থিক লেনদেনে বিরোধের কারণেই খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। যদিও শাহীনের সঙ্গে ওই বৈঠকে বৃহত্তর যশোরের সাবেক 2 জন এমপি ও 2 জন বড় ব্যবসায়ীও ছিলেন। এই 4 জনই স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত। 2014 সালে আজিম এমপি হওয়ার পর থেকে স্বর্ণ চোরাচালানের ব্যবসা নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন। বেশ কিছুদিন আজিম একাই পুরোটা নিয়ন্ত্রণ করতেন, ভাগ দিতেন না কাউকে। শত শত কোটি টাকার এই চোরাচালানের নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু আজিমকে হত্যার পরিকল্পনা করেন আখতারুজ্জামান শাহীন। ভারতের যে ফ্ল্যাটে আজিমকে হত্যা করা হয়েছে সেটিও আখতারুজ্জামানের ভাড়া করা। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম আনারকে কিভাবে হত্যা করেছে, এরপর লাশ গুমের লোমহর্ষক বর্ণনা দিয়েছে খুনিরা। কিলিং মিশনের প্রধান আমানুল্লাহ গ্রেপ্তারের পর বাংলাদেশের গোয়েন্দাদের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। আমানুল্লাহর ভাষ্যমতে আখতারুজ্জামান তাকে 5 কোটি টাকার চুক্তিতে সাংসদ খুনের দায়িত্ব দেয়। পরে আমানুল্লাহ ভাড়া করেন মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলীকে। এই 2 জনের বাড়ি খুলনার ফুলতলায়। পরে এদের 2 জনের মাধ্যমে জিহাদ ও সিয়াম নামের আরো 2 জনকে ভাড়া করা হয়। সিয়ামের দায়িত্ব ছিল লাশ গুম করা, আর আজিমকে ওই ফ্ল্যাটে আনতে ব্যবহার করা হয় শিলাস্তি রহমান নামে এক নারীকে। শিলাস্তি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে, তার বাবা থাকেন পুরনো ঢাকায়। শিলাস্তি একাই উত্তরায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন, সেখানে শাহীন সহ অনেকেরই যাতায়াত ছিল। শিলাস্তি ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে খুনের সময় সে ওই ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ছিলেন, দোতলার ফ্ল্যাটে খুন হয়েছে। খুনিরা আগেই সেখানে অবস্থান করছিল। শিলাস্তি জানিয়েছে আজিম ফ্ল্যাটে ঢোকা মাত্রই খুনিরা তার উপর আক্রমণ করে। যেই ফ্ল্যাটে আজিম
কে হত্যা করা হয়েছে, সেখানে 30শে এপ্রিল শাহিনের সঙ্গে উঠেছিলেন আমানুল্লাহ ও শিলাস্তি। ঘটনার ছক কষে আখরুজ্জামান 10ই মে বাংলাদেশ থেকে চলে আসেন। তারপরে দর্শক ঘটনাটা মানে সবাই জানেন। তো গুরুত্বপূর্ণ যে এখন যে আগে ধারণা করা হচ্ছিল যে আখতারুজ্জামান শাহিন এবং হচ্ছে এই আমেরিকা প্রবাসী আর হচ্ছে আনোয়ার আজিম আনার, এখন দেখা যাচ্ছে সাবেক 2 এমপি আছেন যশোরের এবং 2জন ব্যবসায়ী। এই সাবেক 2 এমপি কারা, এই 2 ব্যবসায়ী কারা, এইটা এখন কিন্তু তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই তদন্ত উদ্ঘাটিত হবে কিনা, সামনে আসবে কিনা, সেটি এখন দেখার বিষয়। জাতিসংঘের এই সিদ্ধান্তকে আমিও একদিকে কিন্তু সাধুবাদ জানাই, আমি আমার পয়েন্ট অফ ভিউতে। কারণ আমিও চাই না আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমার দেশের মানুষ অন্যায়ভাবে নির্যাতিত হোক। দেশে আইন আছে, আইনের প্রয়োগ করা হবে, আদালত আছে, আদালতে তাকে শাস্তি দেওয়া হবে, ব্যক্তিরা শাস্তি খাটবে। কোনো রকম অত্যাচার এনকাউন্টার এগুলা কখনোই উচিত না। আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে চাকরি জীবনে একবার মিশনে যাওয়া। এটার কারণ হচ্ছে খুব ভালো একটা টাকা পয়সা ইনকাম হয়, মোটামুটি তাদের পেনশনের কাছাকাছি একটা ব্যালেন্স কিন্তু পাওয়া যায়। বাট এবার দুঃসংবাদ আছে, যারা এই বাহিনীগুলোতে কাজ করছেন কিন্তু আপনি আপনার পদ বা পোশাককে ব্যবহার করে কোনো অন্যায় কাজ করছেন, কোনো রকম মানবাধিকার লঙ্ঘন করছেন, আর যদি প্রমাণ হয় আপনি কইতে পারতেন না যে আপনার নাম কখন লিস্টে উঠে যাবে, তাহলে শান্তিরক্ষী মিশনে যাওয়াটা আপনার বন্ধ হবে। আর এটাতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। কারণ বাংলাদেশ ইউএন মিশনে হিউজ পরিমাণ আমাদের কিন্তু ভাইরা যাচ্ছেন, টাকা পয়সা কামাচ্ছেন। চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরকে শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয়চে ভেলের যে রিপোর্ট ছিল, সেই রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত হলেও জাতিসংঘ যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে সাপোর্ট করি। জাতিসংঘ বলছে যে তাদের অবস্থান খুব স্পষ্ট, শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা এবং দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় এবং তা নিশ্চিতে জাতিসংঘীয় মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ। আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলছেন, শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যদি প্রমাণিত হয় তাকে মিশন থেকে বাদ দেওয়া হবে। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেকেই পাঠায় সরকার। জাতিসংঘ মহাসচিব কি এই বিষয়ে অবগত, এই প্রশ্নটা ছিল। তখন আপনার মুখপাত্র বলছেন, হ্যাঁ, ডয়চে ভেলের ডকুমেন্টারি আমরা দেখেছি। বলা হচ্ছে যে আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশন আমাদের সহকর্মীরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন, বলছেন যে আমরা স্পষ্ট বলছি শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা সততা থাকে। এই প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষা নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা। এরপর তিনি বলছেন যে আমরা বাছাই প্রক্রিয়া 3 ধাপে সম্পন্ন করি। প্রথম পর্যায়ে হয় ব্যক্তিগত মানদণ্ড, পরের ধাপ কাজ করে স্বাগতিক দেশ এবং অন্য ধাপটা বাছাই করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস। তার মানে কারোর প্রোফাইল যদি জাতিসংঘের কাছে চলে যায়, সামহাও সরকার তো দিতে না, আর না দেখ সামহাও যদি জাতিসংঘের কাছে কোনো ডকুমেন্টারি অথবা কোনো এভিডেন্স যায়, তাহলে সেই ব্যক্তি জাতিসংঘ মিশন থেকে সামনে ক্যান্সেল। আমরাও চাই ভাই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ঘরের লোকই, তাই না? আমরাই তো কেউ পুলিশ আর্মি বিডিআর, আবার আমরাই ক্ষমতায় থাকলে একদল অন্য দলকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে মাঝে মাঝে নিপীড়ন অত্যাচার করি। এটা কখনোই উচিত না। তবে যারা স্বেচ্ছায় এই ধরনের কর্মকাণ্ড করবেন, শান্তিরক্ষা মিশন তো বাদ যাবেই, টাকা পয়সা কামাই যারা মনে করেন বাংলাদেশ ছাড়বেন, স্যাংশনে কিন্তু আটকে যাবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।